যখন ইউরোপ অন্ধকারে ডুবেছিল, তখন জ্ঞানের আলো জ্বলছিল মুসলিম বিশ্বে। আরব থেকে আন্দালুসিয়া, ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছিল এক মহান সভ্যতা। বাগদাদ হয়ে উঠেছিল পৃথিবীর জ্ঞানের রাজধানী। এখানেই জন্ম নেয় ইতিহাসের অন্যতম বৃহৎ জ্ঞানকেন্দ্রের। গ্রিক, পারসিক, ভারতীয় জ্ঞান একত্রিত হয়ে তৈরি হয় নতুন বিজ্ঞান। আল খোয়ারিজমি, যিনি পৃথিবীকে দিলেন আলজেব্রা। সমীকরণ সমাধানের পদ্ধতি প্রথম তিনিই সাজান। তার নাম থেকেই এসেছে অ্যালগরিদম। উমর খৈয়াম, গণিত ও জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়। বরং বস্তু থেকে প্রতিফলিত আলো চোখে প্রবেশ করে। এই নীতি আজকের ক্যামেরার ভিত্তি। বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করেন তিনিই। তাঁর বই শত শত বছর ইউরোপে পড়ানো হয়েছে। আধুনিক সার্জারির ভিত্তি এখানেই। আজকে আমরা জানব কিভাবে মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন, কিভাবে তাদের আবিষ্কার এবং উদ্ভাবন আজকের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির পথ প্রশস্ত করেছে। অষ্টম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত সময়কালকে ইসলামিক স্বর্ণযুগ বলা হয়। এই সময়কালে আব্বাসীয় খলিফারা জ্ঞান বিজ্ঞানের প্রতি অসাধারণ পৃষ্ঠপোষকতা প্রদান করেন। মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি 780 থেকে 850 খ্রিস্টাব্দ। গণিতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হলেন আল খোয়ারিজমি। তাকে বীজগণিতের জনক বলা হয়। তার নাম থেকেই ইংরেজি অ্যালগরিদম শব্দটির উৎপত্তি। 820 সালে তিনি রচনা করেন তার যুগান্তকারী বই কিতাব আল মুখতাসার ফি হিসাব আল জাবার ওয়াল মুকাবালা, দি কম্পেন্ডিয়াস বুক অন ক্যালকুলেশন বাই কমপ্লিশন অ্যান্ড ব্যালেন্সিং। এই বইয়ের আল জাবাস শব্দ থেকেই আসে আলজেব্রা বা বীজগণিত। আল খোয়ারিজমির অবদান: 1. দ্বিঘাত সমীকরণের পদ্ধতিগত সমাধান। তিনি প্রথমবার দ্বিঘাত সমীকরণ সমাধানের সুসংহত পদ্ধতি প্রদান করেন। তিনি সমীকরণকে 6টি মৌলিক শ্রেণীতে ভাগ করেন এবং প্রতিটির সমাধান পদ্ধতি বর্ণনা করেন। 2. দশমিক সংখ্যা পদ্ধতি। ভারতীয় সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 ইউরোপে প্রচলনে তার ভূমিকা ছিল অগ্রণী। তার বই ল্যাটিনে অনুবাদ হওয়ার পর ইউরোপে এই পদ্ধতি ছড়িয়ে পড়ে। 3. ভূগোল ও জ্যোতির্বিদ্যা। তিনি পৃথিবীর মানচিত্র তৈরি করেন এবং জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ টেবিল প্রস্তুত করেন। ওমর খৈয়াম 1048 থেকে 1131 খ্রিস্টাব্দ। পারস্যের মহান গণিতবিদ, জ্যোতির্বিদ এবং কবি ওমর খৈয়াম। তার রুবাইয়াত কাব্যগ্রন্থ বিশ্বখ্যাত হলেও গণিতে তার অবদান কম গুরুত্বপূর্ণ নয়। অবদান: 3. ত্রিঘাত সমীকরণ। তিনি প্রথম ত্রিঘাত সমীকরণের জ্যামিতিক সমাধান প্রদান করেন। 2. বাইনোমিয়াল থিওরেম। প্যাসকেলের 600 বছর আগে তিনি বাইনোমিয়াল থিওরেমের সম্প্রসারণ করেন। 3. জালালি বর্ষপঞ্জি। তিনি যে সৌর বর্ষপঞ্জি প্রস্তুত করেন তা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়েও নিখুঁত। আল কারাজি এবং আল সামাওয়াল। এই গণিতবিদরা বীজগণিতকে আরও এগিয়ে নিয়ে যান। আল কারাজি প্রথম বীজগণিতকে জ্যামিতির বন্ধন থেকে মুক্ত করেন এবং একে স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠা করেন। আবু আলী আল হাসান ইবনে আল হাইসাম 965 থেকে 1040 খ্রিস্টাব্দ। ইউরোপে যাকে আলহ্যাজেন নামে চেনা হয়, তিনি হলেন আধুনিক অপটিক্স বা আলোকবিদ্যার জনক। তাকে বৈজ্ঞানিক পদ্ধতির জনকও বলা হয়। যুগান্তকারী গ্রন্থ কিতাব আল মানাজির, বুক অফ অপটিক্স। 1011 থেকে 1021 সালের মধ্যে রচিত এই 7 খণ্ডের বইটি পরবর্তী 600 বছর আলোকবিদ্যার প্রধান গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়। ইবনুল হাইসামের মৌলিক আবিষ্কার। 1. দৃষ্টির তত্ত্ব বিপ্লব। প্রাচীন গ্রিক দার্শনিকরা বিশ্বাস করতেন চোখ থেকে রশ্মি বের হয়ে বস্তুকে দেখে। ইবনুল হাইসাম পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন উল্টোটা, বস্তু থেকে আলো চোখে প্রবেশ করে।
তিনি ব্যাখ্যা করেন কিভাবে আলো চোখের লেন্সে প্রতিসৃত হয়ে রেটিনায় প্রতিবিম্ব তৈরি করে। ক্যামেরা অবস্কিউরা বা পিনহোল ক্যামেরা। তিনি পিনহোল ক্যামেরার নীতি ব্যাখ্যা করেন এবং এটি ব্যবহার করে পরীক্ষা চালান। আধুনিক ক্যামেরার ভিত্তি এখানেই। আলোর প্রতিফলন ও প্রতিসরণ। তিনি আলোর প্রতিফলনের সূত্র গাণিতিকভাবে প্রমাণ করেন এবং বিভিন্ন মাধ্যমে আলোর প্রতিসরণ পরীক্ষা করেন। লেন্সের ক্ষমতা এবং ম্যাগনিফিকেশন নিয়েও কাজ করেন। বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। তিনি ব্যাখ্যা করেন কেন সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় সূর্যকে দিগন্তের ওপরে দেখা যায় অথচ বাস্তবে তা দিগন্তের নিচে থাকে। বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে এমন হয়। রংধনুর ব্যাখ্যা। তিনি প্রথম সঠিকভাবে রংধনু সৃষ্টির ব্যাখ্যা প্রদান করেন। বৈজ্ঞানিক পদ্ধতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইবনুল হাইসাম প্রথম পদ্ধতিগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। পর্যবেক্ষণ, হাইপোথিসিস গঠন, পরীক্ষার মাধ্যমে যাচাই, বিশ্লেষণ ও সিদ্ধান্ত, পুনরাবৃত্তি। এই পদ্ধতি পরবর্তীকালে রজার বেকন, গ্যালিলিও এবং নিউটনকে প্রভাবিত করে। ইবনুল হাইসাম লিখেছিলেন, সত্য অনুসন্ধানকারীর উচিত সন্দেহবাদী হওয়া। তার পূর্ববর্তীদের লেখা পড়ার সময় তার উচিত সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখা, যুক্তি এবং প্রমাণকে অনুসরণ করা, কর্তৃত্বকে নয়। ইবনে সিনা, আভিসেনা, 980 থেকে 1033 খ্রিস্টাব্দ। পারস্যের এই মহান চিকিৎসক এবং দার্শনিক চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে আছেন। আল কানুন ফি আল তিব, দি ক্যানন অফ মেডিসিন। এই 5 খণ্ডের বিশ্বকোষ ছিল চিকিৎসাবিজ্ঞানের সংকলন। 12শো শতাব্দীতে ল্যাটিনে অনুবাদ হওয়ার পর এটি ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে 600 বছর ধরে প্রধান পাঠ্যপুস্তক ছিল। ইবনে সিনার অবদান। 1. সংক্রামক রোগের তত্ত্ব। তিনি প্রথম বলেন যে রোগ ক্ষুদ্র জীবাণু দ্বারা ছড়ায়। 2. কোয়ারেন্টিন। যক্ষ্মা এবং অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণে কোয়ারেন্টিনের ধারণা দেন। 3. ফার্মাকোলজি। 760টি ওষুধ এবং তাদের প্রভাব বর্ণনা করেন। 4. ক্লিনিক্যাল ট্রায়াল। ওষুধ পরীক্ষার পদ্ধতি উদ্ভাবন করেন। আল রাজি, রেজেস, 854 থেকে 925। পারস্যের এই মহান চিকিৎসক ও রসায়নবিদ অসংখ্য মৌলিক অবদান রেখেছেন। অবদান। 1. স্মলপক্স ও হাম। প্রথম এই 2 রোগের মধ্যে পার্থক্য নির্ণয় করেন এবং চিকিৎসা পদ্ধতি লিপিবদ্ধ করেন। 2. ক্লিনিক্যাল পর্যবেক্ষণ। প্রথম রোগীর কেস হিস্ট্রি রাখার পদ্ধতি চালু করেন। 3. চিকিৎসা নীতিবোধ। চিকিৎসকদের নৈতিক আচরণবিধি প্রণয়ন করেন। 4. রসায়ন। সালফিউরিক অ্যাসিড এবং ইথানল পাতন পদ্ধতি উদ্ভাবন করেন। আল জাহারাউই, 936 থেকে 1013। আন্দালুসিয়ার এই সার্জেন কে আধুনিক শল্যচিকিৎসার জনক বলা হয়। আল তাসরিফ, দ্য মেথড অফ মেডিসিন। 30 খণ্ডের এই বিশাল গ্রন্থে 300টিরও বেশি শল্যচিকিৎসার যন্ত্রের বর্ণনা রয়েছে, যার বেশিরভাগ তিনি নিজে ডিজাইন করেছিলেন। অবদান। 1. ক্যাটগাট সুচার। অন্তর্গত সেলাইয়ের জন্য শোষণযোগ্য সুতার ব্যবহার। 2. সিজারিয়ান সেকশন। নিরাপদ সিজারিয়ান অপারেশনের পদ্ধতি। 3. ডেন্টাল সার্জারি। দাঁতের চিকিৎসায় বিশেষায়িত যন্ত্রপাতি। 4. প্লাস্টিক সার্জারি। মুখমণ্ডল পুনর্গঠনের প্রাথমিক পদ্ধতি। জাবের ইবনে হাইয়ান, 721 থেকে 815। ল্যাটিনে জেবার নামে পরিচিত তাকে রসায়নের জনক বলা হয়। অবদান। 1. পরীক্ষামূলক রসায়ন। রহস্যবাদ থেকে রসায়নকে পরীক্ষামূলক বিজ্ঞানে রূপান্তরিত করেন। 2. পাতন পদ্ধতি। উন্নত পাতন যন্ত্র আবিষ্কার করেন। 3. অ্যাসিড আবিষ্কার। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড পৃথক করেন। 4. ক্রিস্টালাইজেশন। পদার্থ পরিশোধনে স্ফটিকায়ন পদ্ধতি ব্যবহার করেন। 5. পরীক্ষার নথি। তিনি প্রতিটি পরীক্ষার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করতেন। জাবের 100টিরও বেশি গ্রন্থ রচনা করেন, যা পরবর্তী 1000 বছর রসায়নবিদদের প্রভাবিত করে। আল বাত্তানি, 855 থেকে 929। তিনি সূর্যের গতির সূক্ষ্ম পর্যবেক্ষণ করেন এবং বছরের দৈর্ঘ্য নির্ণয় করেন, যা আধুনিক হিসাবের অত্যন্ত কাছাকাছি। আল বিরুনি, 973 থেকে 1048। তিনি ত্রিকোণমিতিক পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর পরিধি নির্ণয় করেন, যা প্রকৃত মানের 17 কিলোমিটারের মধ্যে ছিল, অসাধারণ নিখুঁত। উলুগ বেগ, 1394 থেকে 1449। সমরকন্দে তিনি যে বিশাল মানমন্দির নির্মাণ করেন তা সে সময় সবচেয়ে উন্নত ছিল।
তার তারকা তালিকায় 1018টি নক্ষত্রের অবস্থান অত্যন্ত নিখুঁতভাবে লিপিবদ্ধ ছিল। বানু মুসা ভ্রাতৃদ্বয়, নবম শতাব্দী। 3 ভাই মোহাম্মদ, আহম্মদ এবং আল হাসান যান্ত্রিক প্রকৌশলে যুগান্তকারী কাজ করেন। কিতাব আল হিয়াল বা বুক অফ ইঞ্জিনিয়াস ডিভাইসেস, এই বইয়ে 100টিরও বেশি যান্ত্রিক যন্ত্রের বর্ণনা রয়েছে, যার মধ্যে স্বয়ংক্রিয় ফ্লুট, গ্যাস মাস্ক, সেলফ ট্রিমিং ল্যাম্প এবং ভালভ নিয়ন্ত্রণ পদ্ধতি অন্যতম। আল জাজারি 1136 থেকে 1206, যান্ত্রিক প্রকৌশলের জনক হিসেবে পরিচিত আল জাজারি অসাধারণ সব যন্ত্র ডিজাইন করেন। কিতাব ফি মারিফাত আল হিয়াল আল হান্দাসিয়া, দ্য বুক অফ নলেজ অফ ইঞ্জিনিয়াস মেকানিক্যাল ডিভাইসেস, এই বইয়ে 50টি যন্ত্রের বিস্তারিত বর্ণনা এবং চিত্র রয়েছে। 1. ক্র্যাঙ্কশাফট, ঘূর্ণন গতিকে রৈখিক গতিতে রূপান্তরের এই পদ্ধতি আধুনিক ইঞ্জিনের ভিত্তি। 2. পাম্প, বিভিন্ন ধরনের জল পাম্প, যার মধ্যে সাকশন পাম্প অন্যতম। 3. স্বয়ংক্রিয় ঘড়ি, যা জল চালিত, এবং ক্যান্ডেল ক্লক, যা অত্যন্ত নিখুঁতভাবে সময় দিতে পারত। 4. রোবোটিক্স, স্বয়ংক্রিয় পরিচারক যন্ত্র, মানব ইতিহাসের প্রথম প্রোগ্রামেবল রোবট। 5. কম্বিনেশন লক, নিরাপত্তা তালার প্রাথমিক রূপ। আল ইদ্রিসি 1199 থেকে 1165, সিসিলির রাজা রজার দ্বিতীয়ের অনুরোধে তিনি তৈরি করেন তাবুলা রজেরিয়ানা, একটি বিশাল রৌপ্য গ্লোব এবং সাথে 70টি মানচিত্র সম্বলিত বই। তার মানচিত্র ছিল সে সময় সবচেয়ে নিখুঁত এবং 300 বছর ধরে ব্যবহৃত হয়। ইবান বাতুতা 1304 থেকে 1368, 77, 75,000 মাইল ভ্রমণ করে তিনি লেখেন রিহলা, ভ্রমণ বৃত্তান্ত, যা ভূগোল, নৃতত্ত্ব এবং ইতিহাসের অমূল্য দলিল। ইবান সিনা এবং জন ফিলোপোনাস, অ্যারিস্টটলের গতিতত্ত্বকে চ্যালেঞ্জ করে ইবান সিনা প্রক্ষিপ্ত গতির নতুন ব্যাখ্যা দেন, যা পরবর্তীতে নিউটনের প্রথম সূত্রের ভিত্তি হয়। আবু আল বারাকাত আল বাগদাদি 1080 থেকে 1164, তিনি প্রথম বলেন যে বেগ এবং ত্বরণ ভিন্ন জিনিস। তিনি পরীক্ষার মাধ্যমে দেখান যে মুক্তভাবে পতনশীল বস্তুর বেগ ক্রমবর্ধমান হয়, গ্যালিলিওর 500 বছর আগে। টোলেডো অনুবাদ স্কুল, 12শো শতাব্দী। স্পেনের টোলেডোতে আরবি গ্রন্থসমূহ ল্যাটিনে অনুবাদ হতে থাকে। এভাবে মুসলিম বিজ্ঞানীদের জ্ঞান ইউরোপে প্রবেশ করে। প্রভাবিত ইউরোপীয় বিজ্ঞানীরা: 1. রজার বেকন, ইবনুল হাইসামের অপটিক্স থেকে প্রভাবিত। 2. লিওনার্দো দা ভিঞ্চি, আল জাজারির যান্ত্রিক নকশা থেকে অনুপ্রাণিত। 3. কোপারনিকাস, মুসলিম জ্যোতির্বিদদের পর্যবেক্ষণ ব্যবহার করেন। 4. গ্যালিলিও, ইবনুল হাইসামের বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন। 5. নিউটন, মুসলিম গণিতবিদ ও পদার্থবিদদের কাজের ওপর ভিত্তি করে তার তত্ত্ব দাঁড় করান। নিউটন নিজে বলেছিলেন, "ইফ আই হ্যাভ সিন ফার্দার, ইট ইজ বাই স্ট্যান্ডিং অন দ্য শোল্ডার্স অফ জায়ান্টস"। এই দৈত্যদের মধ্যে মুসলিম বিজ্ঞানীরা অন্যতম। ত্রয়োদশ শতাব্দীর পর ইসলামিক বৈজ্ঞানিক অগ্রগতি মন্থর হতে শুরু করে। কারণগুলো: 1. মঙ্গল আক্রমণ 1258, বাগদাদ ধ্বংস এবং বাইতুল হিকমা পুড়িয়ে দেওয়া, লক্ষ লক্ষ পাণ্ডুলিপি নষ্ট হয়। 2. ক্রুসেড, দীর্ঘমেয়াদী যুদ্ধ সম্পদ ও মনোযোগ নিঃশেষ করে। 3. রাজনৈতিক বিভক্তি, খিলাফতের বিভাজন একীভূত পৃষ্ঠপোষকতা দুর্বল করে। 4. অর্থনৈতিক পতন, ট্রেড রুটের পরিবর্তন অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে। 5. শিক্ষায় রক্ষণশীলতা, মাদ্রাসায় যুক্তিবাদী বিজ্ঞান শিক্ষার হ্রাস পায়। তবে বলা জরুরি যে এই পতন সম্পূর্ণ বা তাৎক্ষণিক ছিল না। ষোড়শ শতাব্দী পর্যন্ত অটোমান সাম্রাজ্যে বৈজ্ঞানিক কাজ অব্যাহত ছিল। মুসলিম বিজ্ঞানীদের অবদান আজও আমাদের চারপাশে দৃশ্যমান। 1. শিক্ষা পদ্ধতি, বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, ডিগ্রি প্রদান, পাঠ্যক্রম কাঠামো। 2. বৈজ্ঞানিক পরিভাষা, অসংখ্য বৈজ্ঞানিক শব্দ আরবি থেকে এসেছে: অ্যালজেব্রা, আলজাবার; অ্যালগোরিদম, আল খাওয়ারিজমি; অ্যালকোহল, আলকোহুল; অ্যালকালি, আলকালি; জেনিথ, সামত; নাদির, নাদির; আজিমুথ, আসসুমুথ। 3. গাণিতিক ভিত্তি, দশমিক পদ্ধতি, বীজগণিত, ত্রিকোণমিতি। 4. বৈজ্ঞানিক পদ্ধতি, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যাচাই, সমালোচনামূলক চিন্তা। 5. চিকিৎসা, হাসপাতাল ব্যবস্থা, ফার্মেসি, সার্জিক্যাল যন্ত্রপাতি। 6. প্রযুক্তি, ক্যামেরা, ঘড়ি, যন্ত্রাংশ। 1. ঐতিহাসিক সত্য,
বিজ্ঞানের ইতিহাস সরল রেখায় প্রাচীন গ্রিস থেকে আধুনিক ইউরোপে যায়নি। মধ্যে মুসলিম সভ্যতার ৫০০ থেকে ৭০০ বছরের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ২. সাংস্কৃতিক সেতু। মুসলিম বিজ্ঞানীরা পূর্ব ও পশ্চিমের জ্ঞানের সেতু ছিলেন। তারা গ্রিক, ভারতীয়, পারসিক ও চীনা জ্ঞানকে একত্রিত ও সমৃদ্ধ করে ইউরোপে প্রেরণ করেন। ৩. বৈজ্ঞানিক সহযোগিতা। বিজ্ঞান কোনো একক সভ্যতার সম্পদ নয়, এটি মানবতার সম্মিলিত ঐতিহ্য। মুসলিম বিজ্ঞানীরা বিভিন্ন ধর্ম ও জাতির মানুষের সাথে কাজ করেছেন। ৪. অনুপ্রেরণা। এই ইতিহাস আজকের মুসলিম যুবকদের অনুপ্রাণিত করতে পারে বিজ্ঞানে ফিরে আসতে। একই সাথে সবাইকে মনে করিয়ে দেয় যে জ্ঞান সার্বজনীন। ৫. সহনশীলতা ও বৈচিত্র্য। ইসলামিক স্বর্ণযুগে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একসাথে কাজ করেছেন। এটি আজকের বিশ্বায়ন যুগে গুরুত্বপূর্ণ শিক্ষা। মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীরা শুধু জ্ঞান সংরক্ষণ করেননি, তারা নতুন জ্ঞান সৃষ্টি করেছেন, নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন এবং বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছেন। আল খাওয়ারিজমির বীজগণিত আজও গণিতের ভিত্তি। ইবনুল হাইসামের অপটিক্স আমাদের ক্যামেরা, টেলিস্কোপ এবং মাইক্রোস্কোপের জন্ম দিয়েছে। ইবনে সিনার চিকিৎসা পদ্ধতি আধুনিক মেডিসিনের ভিত্তি। আল জাজারির যন্ত্র আজকের রোবোটিক্সের পূর্বসূরি। তারা আমাদের শিখিয়েছেন যে বিজ্ঞান কোনো সীমানা মানে না, জ্ঞান সার্বজনীন, এটি সব সভ্যতার, সব যুগের এবং সব মানুষের। আজ যখন আমরা স্মার্টফোনে ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যামেরায় ছবি তুলি, হাসপাতালে চিকিৎসা নিই বা জিপিএস দিয়ে পথ খুঁজি, আমরা সেই মহান মুসলিম বিজ্ঞানীদের উত্তরাধিকার ব্যবহার করছি যারা হাজার বছর আগে ভিত্তি স্থাপন করেছিলেন। তাদের গল্প শুধু অতীতের নয়, এটি আমাদের বর্তমানের অংশ এবং ভবিষ্যতের অনুপ্রেরণা। ইবনে সিনা বলেছিলেন, জ্ঞান অর্জনের জন্য সারা পৃথিবী ঘুরতে হলেও ঘোরো। আর আল খাওয়ারিজমি শিখিয়েছেন, যখন আমি জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনা করি, আমি দেখি যে মানুষের জীবনে এর প্রয়োজন সব সময়। এই মহান বিজ্ঞানীদের স্মরণে এবং তাদের অনুসরণে আমরা আবারও জ্ঞান ও বিজ্ঞানের পথে এগিয়ে যেতে পারি, যে কোনো সীমানা অতিক্রম করে। বিজ্ঞান মানবতার সম্মিলিত যাত্রা। মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীরা সেই যাত্রায় অমূল্য অবদান রেখেছেন। তাদের আলো আজও আমাদের পথ দেখায়।